একটি বড় শহরের কাছে দুই বোন থাকত। বড় বোন ফুলবানু তার স্বামী ও ছেলেকে নিয়ে গ্রামের এক ছোট বাড়িতে দিনমজুরি করে কোনো মতে দিন কাটাতো। ছোট বোন নসিমন শহরের এক বিলাসবহুল প্রাসাদে থাকত, যার প্রচুর ধন সম্পদ ছিল। নসিমন তার মেয়ের প্রথম জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। সে তার সব ধনী বন্ধু ও আত্মীয়দের ডাকল। সেদিন সকাল থেকে নসিমনের বাড়িতে জমজমাট সাজসজ্জা, দামি গাড়ি আসা যাওয়া করছে এবং বিদেশি খাবারের সুগন্ধে চারপাশ ম ম করছে। নসিমন, অতিথিরা আসতে শুরু করেছে। তুমি কি ফুলবানু দিদিকেও ডেকেছ? আমি তোমাকে মনে করিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে। আমি জানি সে খুশি হবে। আচ্ছা শোনো, তুমি বরং অতিথিদের দেখো, আমি একটু আসছি। এই বলে নসিমন ভেতরের ঘরে চলে গেল। আমি কেন সেই গরিব ফুলবানুকে ডাকতে যাব? আমার পার্টিতে যখন আমার বান্ধবীরা দেখবে যে আমার আপন বোন ছেঁড়া পুরনো পোশাকে এসেছে, তখন আমার কতটা অপমান হবে। ও তো আমার মান সম্মান ধূলিসাৎ করে দেবে। দুপুর গড়িয়ে যেতেই শহরের ধনী মহিলারা সেজে গুজে নছিমনের প্রাসাদের দিকে যাচ্ছিলেন। রাস্তার একটি সরু গলি দিয়ে যাওয়ার সময় তারা ফুলবানুর ছোট ভাঙা কুঁড়েঘরটি দেখতে পেলেন। ফুলবানু তখন ঘরের ছাদে কাপড় শুকাচ্ছিল। ও ফুলবানু বোন, তুমি এখনো এখানে? তোমার ছোট বোন নসিমনের বাড়িতে এত বড় পার্টি, ওর মেয়ের প্রথম জন্মদিন। তুমি তো মাসি, তোমার তো সবার আগে সেখানে পৌঁছানো উচিত ছিল। ফুলবানু শুনে চমকে গেল। ও হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি শুধু ঘরের কাজগুলো সারছিলাম। আপনারা যান, আমি একটু পরেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমরা শুনেছি নছিমন নাকি দুবাই থেকে স্পেশাল রাঁধুনি ডেকেছে এবং তাদের পার্টির খাবার নাকি এমন যে আঙুল চেটে খেতে হয়। হ্যাঁ বোন, এটা তো খুব আনন্দের খবর। আপনারা যান, আমি সেজে আসছি। মহিলারা চলে যেতেই ফুলবানুর মুখ ম্লান হয়ে গেল। আমার আপন ছোট বোন, আর সে আমাকে একবার মনেও করল না। হয়তো এত ব্যস্ত ছিল যে ভুলে গেছে। এত বড় খুশির দিনে সে কেন আমাকে ডাকবে না? নিশ্চয়ই কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গেছে। ও প্রকাশ, শুনছো গো? আজ নসিমনের মেয়ের জন্মদিন। এই মহিলারা বলছিলেন। আমি তো মাসি হয়ে গেছি, আমাদের যাওয়া উচিত। এটা তো খুব ভালো খবর ফুলবানু, কিন্তু সে তো তোমাকে ডাকেনি, তাই না? নিমন্ত্রণ ছাড়া যাওয়া, বিশেষ করে তাদের এত বড় অনুষ্ঠানে, আমার ঠিক মনে হচ্ছে না। সেখানে তোমার অপমান হতে পারে। আরে, ও আমার ছোট বোন, ভুলে যেতেই পারে। এত বড় আনন্দের দিনে নিয়মকানুন দেখা হয় না। মা, চলো না, আমিও আমার ছোট বোনকে দেখতে চাই। আমি তোর বড় দাদা। দেখো গো, আমরা দুজনেই যাচ্ছি। নসিমন আমাদের দেখে খুব খুশি হবে। তুমি চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, আমাকে কাজে যেতে হবে। আমি চললাম। এই বলে প্রকাশ কাজে চলে গেল। ফুলবানু নিজের হাতে বোনা কম্বলটি নিয়ে ছেলেকে সঙ্গে করে নসিমনের প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। আমার কাছে সোনার উপর কোনো উপহার নেই, কিন্তু এই উলের কম্বল, এটা আমি ভালোবাসা দিয়ে বুনেছিলাম। ভেবেছিলাম বাচ্চার জন্ম হলে দেব। আজ এটাই নিয়ে যাই। হ্যাঁ মা, এই কম্বলটা তো খুব সুন্দর। মাসির খুব পছন্দ হবে। নসিমনের প্রাসাদ দেখে ফুলবানু দ্বিধাগ্রস্ত হল। হায় রে, এত লোক! সবাই কত দামি পোশাক পরেছে আর কত দামি উপহার এনেছে, আর আমার কাছে শুধু হাতে বোনা কম্বল। মা, চলো ভেতরে যাই। দেখো না, মাসি কত খুশি লাগছে। একটু থাম তো বাবা, আমার এখানে কিছু ভালো লাগছে না। সব মহিলারা ডিজাইনার শাড়ি আর লক্ষ টাকার গয়না পরে এসেছেন। ঠিক তখনই নসিমনের চোখ দরজার দিকে গেল। হে উপরবালা, এই ফুলবানু এখানে কিভাবে এলো নিমন্ত্রণ ছাড়া? যদি কেউ জেনে যায় যে এই আমার বোন, তাহলে আমার লাখ টাকার ইজ্জত আজ মাটিতে মিশে যাবে। আমাকে কিছু করতে হবে। শুনুন তো, আমি এক্ষুনি আসছি। আপনি ততক্ষণ অতিথিদের সামলান। আরে, তুমি পার্টির মাঝখানে কোথায় যাচ্ছ হঠাৎ? ওহ, আমার একটা খুব জরুরি কাজ মনে পড়েছে। 2 মিনিটের মধ্যেই আসছি। নছিমন তাড়াতাড়ি উঠে ফুলবানুর দিকে এগিয়ে গেল।
অভিনন্দন আমার প্রিয় বোন, উপরওয়ালা তোমার মেয়ের দীর্ঘ জীবন দিক। আমি খুব খুশি যে আজ মাসি হলাম। তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমাকে ডাকিনি। তুমি জানো এখানে কত বড় বড় লোক এসেছে? যদি তারা জানতে পারে যে তুমি আমার বোন, তাহলে কি হবে? সমাজে আমার কি মূল্য থাকবে? ফুলবানুর মাথা লজ্জায় নত হয়ে গেল। দেখ, কিছু মনে করো না, কিন্তু আমি তোমাকে তাই ডাকিনি, কারণ এখানে আমার ব্যবসায়িক বন্ধুরা আছেন। যদি তারা তোমার দারিদ্র্যের কথা জানতে পারে, তবে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে। যদি আসতেই হতো, তবে অন্তত কিছু ভালো পোশাক পরে আসতে পারতে। আমাকে ক্ষমা করে দে বোন, আমি শুধু তোর খুশিতে সামিল হতে চেয়েছিলাম। আমি এই নিজের প্রিয় ভাগ্নির জন্য হাতে বোনা কম্বল এনেছি, এটা তুই রাখ। আরে, আমার বাচ্চার কাছে আগে থেকেই বিদেশ থেকে আনা কাপড় আর সোনার উপহার আছে। এই পুরনো উলের কম্বলের কি দরকার ছিল? একবার দেখ তো লোকেরা কি কি এনেছে। আমার অন্য বান্ধবীরা আসছে, যদি তারা তোমাকে দেখে ফেলে? তুমি চলো, তাড়াতাড়ি ওই স্টোর রুমে চলো। নসিমন ফুলবানো এবং তার ছেলেকে একটি ছোট স্টোর রুমে টেনে নিয়ে গেল। এবার শোনো, তোমরা দুজন এখান থেকে একেবারেই বাইরে বেরোবে না। কাউকে বলবে না যে তোমরা আমার বোন, বুঝেছো? যেই পার্টি শেষ হবে আর সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, তোমরা পিছনের দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যাবে। এই বলে নসিমন ফিরে গেল। এদিকে ফুলবানু মেঝেতে বসে কাঁদতে লাগলো। বাবা, তোমার বাবা ঠিকই বলছিলেন, আমার এখানে নিমন্ত্রণ ছাড়া আসা উচিত হয়নি। হে উপরওয়ালা, আমার আজ খুব বড় ভুল হয়ে গেল। মা, আমরা কেন কাঁদছি? মাসি এমন করলো কেন? সে কি আমাদের তার মেয়েকে দেখতেও দেবে না? কিছুক্ষণ পর নছিমনের দুজন ধনী প্রতিবেশী ভুল করে স্টোর রুমের কাছে এলেন। তুমি কে, আর এখানে নসিমনের ঘরে কেন বসে আছো? আমরা তো তোমাকে পার্টিতে দেখিনি। হ্যাঁ, তুমি এখানে একা কেন? কি করছো তুমি? আমি নছিমনের বোন। কি, তুমি নসিমনের বোন? তোমার অবস্থা দেখে তো মনে হয় না। দুই মহিলা জোরে জোরে ফুলবানুকে দেখে হাসতে লাগলো। তাদের আওয়াজ শুনে নসিমন দৌড়ে এলো। নছিমন, এই মহিলা বলছে যে সে তোমার বোন, আর সে এতক্ষণ ভেতরে বসেছিল কেন? কে বললো এ আমার বোন? আরে না না, এ তো আমার বাড়িতে পরিষ্কারের কাজ করতে আসে। একে রেখেছি মাত্র কিছুদিন হলো। একবার দেখো তো, এ কি বোন কি নাকি বলেছিলাম, এ তো সত্যি সত্যি নিজেকে আমার বোন বলতে শুরু করেছে। নসিমনের কথা শুনে ফুলবানুর চোখে জল এলো। ও, তাহলে এই ব্যাপার। এই কাজের লোক হয়েও তোমার বোন বলছে? সাহস তো দেখো। চলো নসিমন, আমরা যাই। তাদের সামনে মুখ খোলার সাহস কি করে হলো তোমার? আমি বারণ করেছিলাম না? আমাকে মালুম আছে তুমি ইচ্ছে করে এমন করেছো যাতে আমার অপমান হয়। তুমি আমার বোন না, তুমি আমার শত্রু। নসিমন, আমাকে ক্ষমা করে দে। ওরা হঠাৎ করে এসে প্রশ্ন করতে শুরু করলো। আমি ঘাবড়ে গেলাম আর ভুল করে মুখ থেকে বেরিয়ে গেল। আমি ইচ্ছে করে কিছু করিনি। মিথ্যা বলছো তুমি। তুমি সব ইচ্ছে করে করেছো। তুমি আমার মেয়ের এত বিশেষ দিন ছিল, সব নষ্ট করে দিলে। এবার এখান থেকে চলে যাও, আর তোমার মুখ আমাকে আর কখনো দেখাবে না। কিছুক্ষণ পর নছিমনের প্রাসাদের দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। নছিমন দরজা খুলতে গিয়ে দেখল বাইরে একজন বয়স্ক ভিক্ষু দাঁড়িয়ে আছেন। বেটি, আমি অনেক দূর থেকে আসছি। কি তুমি আমাকে এক ফোঁটা জল দিতে পারো? আমার খুব পিপাসা পেয়েছে। আরে, বের হও এখান থেকে। ভিক্ষা চাইতে চলে আসে, অন্য কারোর দরজায় যাও। নছিমন তাকে তাড়িয়ে দিল। ভিক্ষু হাঁটতে হাঁটতে গ্রামের কাছে পৌঁছালেন। সামনে থেকে ফুলবানু তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। বেটি, আমায় সাহায্য করো। আমার খুব পিপাসা পেয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আমার বাড়ি এখান থেকে একটু দূরে, কিন্তু কাছেই একটি কুয়ো আছে। আমি সেখান থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। অমন, তুমি বাড়িতে যাও, আমি বাবাকে জল খাইয়ে আসছি। বাবা, আপনি এই গাছের নিচে বসুন।
ফুলবানু জল নিয়ে এলো। নিন বাবা, জল পান করুন। বেটি, তুমি আজ শুধু আমাকে জল দাওনি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। উপরওয়ালা তোমাকে সর্বদা সুখী রাখুন। এটা তো আমার কর্তব্য ছিল বাবা। বাবা, আপনাকে খুব দুর্বল লাগছে। কোথা থেকে এসেছেন? আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনার জন্য কিছু সাধারণ খাবার বানিয়ে দেব। বেটি, আমি দূর থেকে এসেছি, তুমি জল পান করালে এটাই আমার জন্য অনেক বড় উপকার। আমি এবার চলি। না বাবা, আপনাকে এভাবে যেতে দিতে পারি না। আপনি আমার বাবার মতো। আপনি খুব ক্লান্ত। চলুন আমার বাড়ি, কিছু খেয়ে নিন, আপনি একটু শক্তি পাবেন। ঠিক আছে বেটি, যদি তুমি এত করে বলছো তবে চলো। ফুলবানু তাকে নিজের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো এবং সাধারণ ডাল রুটি বানিয়ে আনলো। বাবা, মাফ করবেন, আমার কাছে এই সাধারণ খাবারই আছে, দয়া করে গ্রহণ করুন। বেটি, এটা সাধারণ খাবার নয়, এতে প্রেম এবং স্নেহের স্বাদ আছে। তোমার হাতে সত্যি আশীর্বাদ আছে। বেটি, তুমি এত মন মরা কেন? আর তোমার চোখে জল কেন? তোমার কি হয়েছে? ফুলবানু তার বোনের খারাপ ব্যবহার সম্পর্কে সব বলে দিল। বাবা, আমার ভুল হয়েছে, আমার সেখানে নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি। বেটি, তুমি দুঃখ করো না, উপরওয়ালা সব দেখেন। যারা মন থেকে ভালো হয় তাদের জীবনে কখনো না কখনো আলো অবশ্যই আসে। বেটি, তুমি আজ আমার অনেক সাহায্য করেছ। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, তবে এই কাপড়ের পুটলিটা রাখো। এতে 3টি অলৌকিক ফল আছে। যখন তোমার স্বামী আসবেন তখন তোমরা 3জন এটিকে আমার আশীর্বাদ মনে করে খেয়ে নিও। এবার আমি চলি বেটি, উপরওয়ালা তোমাকে সর্বদা খুশি রাখুন। ফুলবানু শ্রদ্ধার সাথে তাকে প্রণাম করল। কিছুক্ষণ পর প্রকাশ বাড়ি ফিরল। তুমি খুব ভালো কাজ করেছো ফুলবানু, এটাই আসল ধর্ম। বাবা বলেছিলেন যে আপনি আসলে আমরা 3জন মিলে এই ফলগুলো খাবো। তারা ফল খেলো এবং তাদের কুঁড়ে ঘর একটি প্রাসাদে পরিণত হলো। হে ওপরওয়ালা, এই সব কি হলো? এই সবই কি সেই বাবার ফলের অলৌকিক ক্ষমতা? তুমি ঠিক বলছো ফুলবানু, তিনি সাধারণ মানুষ ছিলেন না। কিছুদিনের মধ্যেই নছিমনের বাড়ির অবস্থা খারাপ হতে শুরু করলো। মালকিন, আমি আর কাজে আসতে পারবো না। আমার ছেলের বিদেশে চাকরি হয়েছে। এভাবে কি করে? তুমি কাজ ছেড়ে যেতে পারো না। আমি একা এত বড় বাড়ি আর বাচ্চাকে কিভাবে সামলাবো? নসিমন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়ল। হে উপরওয়ালা, আমি কি করি? আমার ফুলবানুকে ডাকা উচিত। তাকে টাকা দিয়ে আমি সব কাজ করিয়ে নিতে পারি। পরের দিন সকালে নসিমন ফুলবানুকে খুঁজতে তার গ্রামে পৌঁছালো, কিন্তু সেখানে তার পুরনো কুঁড়ে ঘরের জায়গায় একটি বিশাল প্রাসাদ দাঁড়িয়েছিল। ফুলবানুর কুঁড়ে ঘর কোথায় গেল? এই প্রাসাদটা কার? নছিমন দ্রুত ভেতরে গেল। আরে ফুলবানু, তুই এখানে কি করছিস? এই এত বড় সুন্দর বাড়িটা কার? আরে নছিমন, আমার বোন, এসো ভেতরে এসো। এই বাড়িটা আমারই। কি? এটা কিভাবে সম্ভব? তুই মিথ্যে বলছিস। তোর তো ছোট কুঁড়ে ঘর ছিল। আমি সত্যি বলছি নসিমন, যেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেদিন রাস্তায় আমার সাথে এক বয়স্ক ভিক্ষুর দেখা হয়েছিল। আমি তাকে জলপান করাই এবং খাবার খাওয়াই। তিনি আমাকে আশীর্বাদ স্বরূপ 3টি ফল দেন। যখন আমরা সেই ফলগুলো খেলাম তখনই সব পরিবর্তন হয়ে গেল। কি?
একজন ভিক্ষুকে জল দেওয়ার ফলে এই সব পাওয়া গেল? তুই মজা করছিস। না নসিমন, এটা সত্যি। তিনি কোনো সাধারণ ভিক্ষু ছিলেন না। তুই আমার হক কেড়ে নিয়েছিস ফুলবানু। ওই ভিক্ষু প্রথমে আমার বাড়িতে এসেছিল। যদি আমি তাকে জল দিতাম তবে এই প্রাসাদ আর ধন সম্পদ সব আমার হতো। এটা সব আমার অধিকার। না নসিমন, আমি কারোর অধিকার কেড়ে নিইনি। আমি শুধু একজন তৃষ্ণার্ত মানুষের সাহায্য করেছিলাম। মিথ্যা। আমি যাচ্ছি সেই ভিক্ষুকে খুঁজতে। নছিমন ভিক্ষুককে খুঁজতে গিয়ে এক গুরুদেবের কাছে পৌঁছালো। বেটি, তোমার বোন তার ভালো কাজের ফল পেয়েছে। সে তোমার অধিকার কেড়ে নেয়নি। তুমি তো আগে থেকেই ধনী, তোমার কিসের অভাব? আপনি মুখ বন্ধ করুন। ওটা সব আমার অধিকার ছিল। আমি এখানে সেই ভিক্ষুর ঠিকানা জানতে এসেছি, সেই ফুলবানুর প্রশংসা শুনতে আসিনি। আমার কাছে অনেক টাকা আছে, আমি অন্য কোথাও গিয়ে তাকে খুঁজে নেব। নছিমন গুরুদেবকে অপমান করতে শুরু করল। গুরুদেবের চোখে ক্রোধ ফুটে উঠল। মূর্খ নারী, তুমি তোমার অহংকার আর লোভে অন্ধ হয়ে গেছো। তোমার এত সাহস যে তুমি আমায় অপমান করো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। গুরুদেব যেই অভিশাপ দিতে যাচ্ছিলেন তখনই ফুলবানু ছুটে সেখানে এলো। বাবা, ওকে অভিশাপ দেবেন না। এটি আমার বোন। এর একটি ছোট বাচ্চা আছে। যদি এর কিছু হয় তবে ওর বাচ্চার কি হবে? দয়া করে ওকে ক্ষমা করে দিন। বেটি, তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। তোমার মুখ দেখে আমি একে ক্ষমা করে দিচ্ছি। এই দেখে নসিমন স্তম্ভিত হয়ে গেল। আমাকে মাফ করে দে বোন। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সবসময় তোকে ছোট দেখিয়েছি, কিন্তু তুই আমার জীবন বাঁচালি। কোনো ব্যাপার না আমার বোন, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। তুমি এখানে কিভাবে এলে? তুমি রেগে বেরিয়ে গেলে আমার ভয় হলো যে তুমি কোথাও কোনো ভুল করে বসো, তাই আমি তোমার পিছনে পিছনে এলাম। তুমি মহান, আমার প্রিয় বোন। দুই বোন ভালোবাসার সাথে একে অপরকে আলিঙ্গন করল। নসিমন বাড়িতে পৌঁছে ক্ষমা চাইল। দিদি, জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার সব ভুলের জন্য মন থেকে লজ্জিত। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি নসিমন। এখন আমরা সবাই সুখে শান্তিতে একসাথে থাকব। হ্যাঁ দিদি, এবার আমরা নতুন করে শুরু করব। আমার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল আমি সব মিটিয়ে দেব। দুই বোনের হৃদয়ে আবার সত্যিকারের ভালোবাসা ফিরে এলো। তারা বুঝল যে সম্পদ নয়, ভালো মন আসল সম্পদ, এবং উপরওয়ালা সবসময় ভালো কাজের ফল দেন। নূরপুর নামে একটি ছোট গ্রাম ছিল। এই গ্রামে দুই প্রতিবেশী বাস করতেন। এক বাড়িতে আমানুল্লাহ তার স্ত্রী জোয়ার সাথে থাকতেন। আমানুল্লাহর স্বভাব ছিল পড়ন্ত বিকেলের সূর্যের মতো শান্ত। সে সারা দিন তার 2 একর জমিতে হাড় ভাঙা খাটুনি খাটত এবং সন্ধ্যায় যা জুটত তাতেই সন্তুষ্ট হয়ে হাসি খুশি দিন কাটাত। তাদের ঠিক পাশের বাড়িতেই থাকত রশিদ এবং তার স্ত্রী সাকিনা। রশিদ পরিশ্রমী হলেও তার মেজাজ ছিল খুব তেতো। সে প্রায়ই অন্যের উন্নতি দেখে হিংসায় জ্বলত। তার স্ত্রী সাকিনাও ছিল ঠিক একই স্বভাবের। জোয়া খুব কষ্ট করে বাড়ির সামনে একটি ছোট বাগান করেছিল, যেখানে সে টমেটো, লঙ্কা এবং বেল ফুলের কিছু গাছ লাগিয়েছিল। সাকিনার এই সবুজ বাগান দেখে খুব হিংসে হতো। বড় মহারানী এসেছেন, দেখো একবার। সারাদিন এই গাছগুলোর সাথেই শুধু গল্প করে। আমার কাছে অনেক জায়গা আছে, কিন্তু এই মুরগি আর গরু ছাগলের নোংরা পরিষ্কার করে সময় পেলে তো তবে হবে। ওর কোনো কাজ নেই, তাই সারাদিন মাটি আর গাছ নিয়ে ঢং করে বেড়ায়। সাকিনা ইচ্ছা করেই নিজের মুরগিগুলোকে জোয়ার বাগানের দিকে তাড়িয়ে দিত। মুরগিগুলো জোয়ার কচি গাছগুলোকে মাটি খুঁড়ে নষ্ট করে দিত এবং কুড়িগুলো খেয়ে ফেলত। জোয়া 1-2 দিন ধৈর্য ধরল, কিন্তু যখন প্রতিদিন ক্ষতি হতে শুরু করলো, সে একদিন সাকিনার কাছে গেল। সাকিনা আপা, ও সাকিনা আপা, একটু বাইরে আসবেন? আপনার সাথে একটা দরকারি কথা ছিল। আবার কি বিপদ হলো? সাত সকালে আমার দরজায় কড়া নাড়ার কি দরকার ছিল? শান্তিতে বাড়ির কাজও করতে দিবি না? আপা, কিছু মনে করবেন না। আসলে
আপনার মুরগিগুলো রোজ আমাদের বাগানে ঢুকে গাছগুলো নষ্ট করে দিচ্ছে। দেখুন, আজ তো আমার টমেটো গাছগুলো ভেলে ফেলেছে। কত কষ্ট করে বড় করেছিলাম গাছগুলোকে। ওহো, সামান্য এই তুচ্ছ কথার জন্য তুমি আমার সময় নষ্ট করলে। মুরগি তো অবলা প্রাণী, তারা তো দানা খুঁড়তে এদিক ওদিক যাবেই। এতে এত চিৎকার করার কি আছে? কতটুকুই বা খেয়েছে? তোমার যদি এতই সমস্যা হয় তবে নিজেই একটা বেড়া ফেন্স দিয়ে নিচ্ছ না কেন? আরে আপা, আমি তো শুধু আদব মেনে আপনাকে একটু সাবধান হতে বললাম, আর আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি কোনো অপরাধ করেছি। বাস, অনেক হয়েছে তোমার লেকচার। আমার মুরগি আর আমার যা খুশি তাই করব। তারা যেখানে ইচ্ছা যাবে। তোমার যদি এতই ক্ষমতা থাকে তবে বেড়া দিয়ে নাও, নইলে চুপচাপ ঘরে বসে থাকো। ভবিষ্যতে আমার দরজায় আর আসবে না। জোয়ার চোখে জল চলে এলো এবং সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। সন্ধ্যায় আমানুল্লাহ যখন মাঠ থেকে ক্লান্ত হয়ে ফিরল, জোয়া তাকে সব কথা খুলে বলল। জোয়া, চোখের জল মুছে ফেলো। আমরা সাকিনা আপার স্বভাব ভালো করেই জানি। দেখো, উনি রাগের মাথায় বললেও একটা কথা ঠিকই বলেছেন, আমাদের জিনিসের হেফাজত আমাদেরই করতে হবে। তুমি একদম চিন্তা করো না। কাল সকালেই আমি বাজার থেকে শক্ত বাঁশ নিয়ে আসব আর বাগানের চারধারে এমন বেড়া দেব যে মুরগি ভেতরে তাকাতেও পারবে না। ঝগড়া একদম গোড়া থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু ওদের মুরগির জন্য আমরা কেন আমাদের পরিশ্রম আর পয়সা নষ্ট করব? ওদের কি কোনো দায়িত্ব নেই? পাগলি, আমরাই পরিশ্রম ওদের মুরগির জন্য করছি না, আমাদের ঘরের শান্তি আর সুখের জন্য করছে। ঘৃণা আর ঝগড়া বাড়ানোর চেয়ে ভালো হলো আমরা নিজেরাই তার সমাধান খুঁজি। এখন আর মন খারাপ করো না। পরের দিন আমানুল্লাহ বেড়া দেওয়া শুরু করল। এটা দেখে প্রতিবেশী রশিদের মনে হিংসে হলো এবং সে রেগে গিয়ে সেখানে পৌঁছালো। এই আমানুল্লাহ, এসব কি উল্টোপাল্টা কাজ করছো? এই ঘেরাটোপ কেন বানাচ্ছ? কিছু না ভাই, এই মুরগিগুলো এসে গাছগুলো নষ্ট করছিল। জোয়া খুব কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম এই বেড়াটা দিয়ে দিই, যাতে ভবিষ্যতে কোনো ঝগড়া না হয়। বেড়া দিচ্ছ তো দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই খুঁটিটা তুমি কোথায় পুঁতেছ? এটা আমার জমির ভেতরে চলে আসছে। আমার জমি দখল করার অধিকার তোমাকে কে দিল? কি বলছেন রশিদ ভাই? আমাদের দুই বাড়ির সীমানার যে পুরনো পাথরটা আছে সেটা তো এখানেই। আমি পাথরের ঠিক আমার দিকে নিজের জমিতেই খুঁটি পুঁতছি। আপনি নিজে দেখে নিন। ওই পাথর কোনো সীমানা নয়। আমাদের দাদাজির সময়ে ওখানে একটা বড় খেজুর গাছ ছিল। সেই গাছটা যতটুকু ছড়িয়েছিল ততদূর আমাদের জায়গা। তুমি এখন ধীরে ধীরে আমার জমি দখল করছো। ভদ্রতা এটাই যে এখনই খুঁটিটা উপড়ে ফেলো, নইলে ফল ভালো হবে না। রশিদ ভাই, সেই খেজুর গাছ তো বহু বছর আগে পড়ে গেছে, আপনিও তা জানেন। গ্রামের রেকর্ড আর পঞ্চায়েতের কাগজ অনুযায়ী এই পাথরটাই আসল সীমানা। আমি 1 ইঞ্চিও আপনার জায়গায় আসিনি, অকারণে কথা বাড়াবেন না। কাগজপত্র? সেই কাগজ কে লিখেছে? তুমি নিশ্চয়ই পাটোয়ারিকে ঘুষ দিয়ে নিজের পক্ষে করে নিয়েছ। আমার কাগজের কোনো দরকার নেই। আমি বলছি কাজ বন্ধ করো তো বন্ধ করো। আমি ন্যায়ের পথে আছি ভাই, আর আমি কাজ থামাবো না, কারণ আমি কোনো ভুল করছি না। আচ্ছা, আমার কথার কি কোনো দাম নেই? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি আমার সাথে লাগলে কি ফল হয়। এই বলে রশিদ ঘরের ভেতরে গেল এবং তার স্ত্রী সাকিনাকে ডেকে নিয়ে এলো। দুজনে মিলে আমানুল্লাহর উপর চিৎকার করতে লাগলো এবং কথা বলতে শুরু করলো। আমাদের কি ভেবেছিস? আমরা কি কথা বলতে জানি না? আমাদের জমি দখল করে জমিদারি দেখাবি? তোর ওই 2 পয়সার আনাজপাতির জন্য আমাদের জমি গিলে খাবি? চোর কোথাকার, লজ্জা করে না? সাকিনা আপা, নিজের জিভ সামলে কথা বলুন। আমার স্বামীকে চোর বলার সাহস আপনার হলো কি করে? সব কাগজপত্র আর প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা নিজেরা অন্যায় করছেন। আপনাদের আসল রূপ এবার পুরো গ্রামের সামনে আসা উচিত। আমাদের জমি দখল করছেন, আবার আমাদেরই খারাপ বলছেন। আমি কালই পঞ্চায়েত ডাকব।
সেই চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। রশিদ আর সাকিনা অনেক নাটক করল। আমানুল্লাহ যতই শান্ত করার চেষ্টা করুক না কেন, তারা কিছুতেই মানল না। বদনাম আর ঝগড়া এড়াতে সেদিন বেড়ার কাজ বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে সাকিনা পুরো গ্রামে জোয়া আর আমানুল্লাহর বিরুদ্ধে বিষ ঢালা শুরু করল। দেখেছেন আপনারা, ওই জোয়ার কত অহংকার হয়েছে। কয়েকটা সবজি গাছ লাগিয়ে ওগুলোকে জান্নাতের গাছ ভাবছে। আমার অবলা মুরগিগুলো একটু গেছে বলে ও আমার সাথে লড়তে এলো। আর যখন বেড়া দেওয়ার কথা উঠল, তখন আমাদের 2 গজ জমি দখল করে বেড়া দিতে চাইল। দেখুন, স্বামী স্ত্রী দুজনেই কত বড় প্রতারক আর লোভী। ওদের থেকে দূরে থাকাই ভালো। এইসব কথা শুনে কেউ বিশ্বাস করল, কেউ আবার হাসল। কিন্তু যখন এই গুজবগুলো জোয়ার কানে পৌঁছল, তার বুক ফেটে গেল। সে কুয়োর পাড়ে যাওয়া কমিয়ে দিল, মানুষের সাথে মেলামেশা বন্ধ করে ঘরের ভেতরে মন খারাপ করে বসে থাকত। কি হয়েছে জোয়া, তুমি এমন চুপচাপ কেন বসে আছো? খাবারও তো খেলে না। আমাদের সম্মান ধুলোয় মিশে গেছে। ওই সাকিনা আমাদের পুরো গ্রামের চোর আর বেঈমান বলে বেড়াচ্ছে। আমি মানুষের সামনে মাথা তুলে তাকাতে পারছি না। আমাদের এই বেড়ার কি দরকার ছিল? গাছ নষ্ট হলে হতো, অন্তত এই অপমান তো সইতে হতো না। এখন সবাই আমাদের ঘৃণার নজরে দেখে। দেখো জোয়া, এখন তুমিও ওদের মতো ভাবছ। ওরা ভুল করছে বলে আমাদের মাথা ঝোকানোর দরকার নেই। সময় সবাইকে নিজের আসল চেহারা দেখিয়ে দেয়। কিন্তু আমার খুব ভয় করছে। ওরা খুব নিষ্ঠুর লোক, আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। জোয়া যা ভয় পাচ্ছিল ঠিক তাই হল। রশিদ আর সাকিনা তাদের শত্রুতাকে অন্য পর্যায়ে নিয়ে গেল। আমানুল্লাহ আর রশিদের বাড়ির মাঝখানে একটা ছোট নালা ছিল, যা দিয়ে বর্ষার জল গ্রামের বাইরে যেত। বর্ষাকাল ছিল। সাকিনা ইচ্ছে করে ঘরের সব আবর্জনা, পুরনো ছেঁড়া কাপড় আর ঘাসখড় সেই নালায় ঢুকিয়ে সেটা পুরো বন্ধ করে দিল। খুব দারুণ কাজ করেছ। এবার আসবে আসল মজা। এবার দেখি ওরা কেমন শান্তিতে ঘুমায়। আমাদের সাথে শত্রুতার ফল কি হয়? যখন ঘরে নোংরা জল ঢুকবে, তখন ওদের সব দেমাগ ঠান্ডা হয়ে যাবে। এক রাতে যেন আকাশ ভেঙে পড়ল। এমনই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমানুল্লাহ আর জোয়া ক্লান্ত হয়ে ঘুমোতে যাবে, হঠাৎ উঠোন থেকে জলের শব্দ এলো এবং ঘরের ভেতরে জল ঢুকতে শুরু করলো। শুনছেন? উঠুন, তাড়াতাড়ি করুন, ঘরে জল ঢুকছে। আমানুল্লাহ ধরফড়িয়ে উঠল। বাইরে তাকিয়ে দেখল উঠোন হাঁটু সমান আবর্জনা আর নোংরা জলে ভরে গেছে। নালা বন্ধ থাকায় রাস্তার সব বৃষ্টির জল আমানুল্লাহর ঘরে ঢুকছিল। সব শেষ হয়ে গেল। ওই সাকিনা ইচ্ছে করে নালা বন্ধ করেছে। আমি জানি। দেখো, আমাদের সব জিনিসপত্র ভিজে যাচ্ছে। দেখতে দেখতে জল রান্নাঘর আর শোবার ঘরে পৌঁছে গেল। সবথেকে দুঃখের বিষয় ছিল যে ঘরের কোণে রাখা শস্যের বস্তাগুলো, যা সারা বছরের খাবারের জন্য জমানো ছিল, জলে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমার সারা বছরের মেহনত ধুলোয় মিশে গেল। ওই নিষ্ঠুর লোকগুলো আমার মুখের গ্রাস কেড়ে নিল। এখন আমরা সারা বছর কি খাবো? সেই রাতে তারা দুজনেই এক মুহূর্তের জন্য ঘুমোতে পারল না। সারা রাত বাসন দিয়ে জল বাইরে ফেলতে লাগলো। সকালে বৃষ্টি কমলেও সব ক্ষতি হয়ে গিয়েছিল। আমানুল্লাহর চোখে আজ প্রথমবার রাগ দেখা দিল। সে একটা লাঠি হাতে নিল আর রেগে রশিদের বাড়ির দিকে এগিয়ে গেল। ওরে রশিদ, বাইরে আয়, আজ একটা ফয়সালা হয়েই যাবে। বাইরে আয়। রশিদ আর সাকিনা ভয় ভয় বাইরে এলো। চিৎকার শুনে গ্রামের মানুষ আবার জড়ো হলো। ধিক্কার জানাই তোমাদের এই মানসিকতাকে। এটাও কি কোনো জীবন? যদি আমার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতো, তবে আমার সাথে লড়তে। নালা বন্ধ করে আমার খাবার কেন ডোবালে? আমার আর আমার স্ত্রীর মুখের গ্রাস কেন কেড়ে নিলে? থাক, ছেড়ে দিন। ওদের সাথে কথা বলবেন না। যারা নিচু হয়ে গেছে তাদের আর কত নিচে নামাবেন? উমা, আমরা আবার কি করলাম যে আমাদের উপর চড়াও হচ্ছ? বৃষ্টি তো উপরওয়ালা দিয়েছেন, নালা তো আবর্জনায় ভরে গেছে হবে। তোমাদের ঘর নিচু তাই জল ঢুকেছে, তার জন্য আমাদের মারবে? দেখুন গ্রামবাসী, ও কিভাবে নিরপরাধ মানুষের উপর জুলুম করছে। হ্যাঁ, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নেই।
তোমার খাবার ভিজেছে, তাতে আমাদের কি দোষ? গিয়ে নালা পরিষ্কার করো, আমাদের ওপর চেঁচিও না। আমানুল্লাহর রাগ এবার ফেটে পড়বে। তখনই ভিড়ের ভেতর থেকে গ্রামের সবথেকে বয়স্ক এবং সম্মানিত বশির চাচার সামনে এলেন। থামো আমানুল্লাহ, লাঠিটা নিচে ফেলো, রাগ শয়তানের কাজ। বশির চাচার মান রাখতে আমানুল্লাহ লাঠি ফেলে দিল। বশির চাচা রশিদের দিকে ঘুরলেন, তার চোখে ছিল গাম্ভীর্য। কি রশিদ, তোমার কি সত্যি কোনো হাত নেই? আর সাকিনা, তুমি কি সত্যি নিরপরাধ? আমরা কিছু জানি না বশির চাচা, ওরা আমাদের উপর মিথ্যে দোষ দিচ্ছে যাতে আমাদের নাম খারাপ হয়। মিথ্যে বলো না সাকিনা। কাল দুপুরে যখন তুমি পুরনো কাপড়ের পুটলি ওই নালায় ঢোকাচ্ছিলে, আমি নিজের এই বুড়ো চোখে তোমাকে দেখেছিলাম। যখন আমি জিজ্ঞেস করেছিলাম কি করছো, তখন তুমি আমাকেও মিথ্যে বলেছিলে যে তুমি নালা পরিষ্কার করছো। এটা কি সত্যি নয়? বলো। বশির চাচার কথা শুনেই রশিদ আর সাকিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের বলার মতো কোনো ভাষা ছিল না, আর তাদের মাথা অপমানে ঝুঁকে গেল। দেখলে গ্রামবাসী, এটাই হলো আসল ঘটনা। রশিদ, মনে রেখো, প্রতিবেশী হলো ভাইয়ের মতো। বিপদে সবথেকে আগে প্রতিবেশী দরজা খটখটায়, আর মৃত্যু হলে সবথেকে আগে প্রতিবেশী চোখের জল ফেলে। আর তোমরা 1 ইঞ্চি জমি আর মুরগির জন্য এত ঘৃণা পুষে রেখেছিলে? রশিদ, তুমি খুব ভুল করেছ। আমানুল্লাহর কষ্টের খাবার নষ্ট করে দিয়েছ, এটা বড় পাপ। আমানুল্লাহ, তোমার ক্ষতির জন্য আমি খুব দুঃখিত, কিন্তু রেগে লাঠি ধরা তোমার সংস্কার নয়। তুমি যেমন নেক মানুষ তেমনই থেকো। বশির চাচা দুজনকে অনেক বোঝালেন। রশিদ আর সাকিনা অপমানিত হয়ে নিজেদের ঘরের ভেতরে চলে গেল। আমানুল্লাহ আর জোয়া দুঃখী মনে ঘরে ফিরে এলো। সেই দিন থেকে কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। দুই মাস এভাবেই তিক্ততায় কেটে গেল। প্রচণ্ড গরম শুরু হলো এবং সূর্য যেন আগুন ঝাড়াতে লাগল। একদিন দুপুরে আমানুল্লাহ মাঠ থেকে কাজ করে ফিরল। জোয়া তাকে জল দিচ্ছিল। তখনই হঠাৎ জোয়ার নজর জানলার বাইরে গেল। শুনছেন? ওই দেখুন, রশিদ ভাইদের বাড়ির পেছন থেকে কত কালো ধোঁয়া বেরোচ্ছে। ইয়া মাবুদ, এ তো আগুন লেগেছে। রশিদের বাড়ির পেছনের শুকনো খড়ের গাদায় আগুন লেগে গিয়েছিল। গরম আর হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ল এবং দেখতে দেখতে খড় থেকে বাড়ির কাঠের ছাদ পর্যন্ত পৌঁছে গেল। সাকিনা জ্ঞান হারিয়ে বাচ্চাদের নিয়ে বাইরে এলো আর চিৎকার করতে লাগলো। হায় আল্লাহ, আমার ঘর পড়ছে, কেউ বাঁচান, কেউ আসুন আর আমাদের এই আগুন থেকে বাঁচান, আমার সবকিছু ছাই হয়ে যাবে। হে আল্লাহ, আমার ঘর, আমার সারা জীবনের কামাই শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব? গ্রামের সব লোক কোথায়? কেউ আমাকে সাহায্য করুন। সেই সময়ে গ্রামের বেশিরভাগ পুরুষ দূরে মাঠে কাজ করতে গিয়েছিল। রশিদ আর সাকিনা বুঝতে পারছিল না কিভাবে একলাই ভয়াবহ আগুন নেভাবে। আমানুল্লাহ এক মুহূর্তের জন্যেও পুরনো তিক্ততার কথা ভাবল না এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলল, জোয়া, সময় নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি কুয়া থেকে জল তোলো, আমি বালতি নিয়ে আসছি। আমানুল্লাহ আগুন আগুন বলে চিৎকার করতে করতে নিজের প্রাণের তোয়াক্কা না করে জ্বলন্ত বাড়ির দিকে দৌড়ে গেল। রশিদ ভাই, নিজেকে সামলান, এভাবে কাঁদলে হবে না। তাড়াতাড়ি বালতি ধরুন, আমাদের আগে এই ছাদে জল দিতে হবে, নইলে পুরো ঘর ছাই হয়ে যাবে। আমানুল্লাহর কণ্ঠ শুনে রশিদ যেন নতুন শক্তি পেল। দুজনে মিলে আগুনের ওপর জল ঢালতে শুরু করলো। জোয়া অনবরত কুয়ো থেকে জল তুলে আনছিল আর আমানুল্লাহকে দিচ্ছিল। সাকিনাও কাঁদতে কাঁদতে জল দিতে সাহায্য করতে লাগলো। সবাই মিলে আধ ঘন্টা ধরে লড়াই করে অবশেষে আগুন নেভাতে সক্ষম হলো। ঘরটা পুরোপুরি পুড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেল। যখন আগুন নিভে গেল, চারজন সেখানেই মাটিতে ঘাম আর ছাই মাখা অবস্থায় বসে পড়ল। আমানুল্লাহ ভাই, আমরা তোমার সাথে কত বড় অন্যায় করেছি। তোমার সারা বছরের পরিশ্রম নষ্ট করেছি আর তোমাকে চোর বলেছি। তবু আজ তুমি নিজের প্রাণ বিপন্ন করে আমাকে আর আমার বাচ্চাদের মাথার ছাদ বাঁচালে। আমি কত নিচু মানুষ। আমানুল্লাহ ভাই, আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করে দাও। জোয়া বোন,
আমাকে মাফ করে দাও। আমার কটু কথা আর মনের হিংসে আমাদের মাঝখানে ঘৃণার পাহাড় খাড়া করেছিল। তুমি আমার প্রতিবেশী ছিলে, তবুও আমি তোমাকে শত্রুর মতো দেখেছি। কিন্তু আজ তুমি ফেরেশতার মতো দৌড়ে এসে আমার ঘর সংসার বাঁচিয়ে নিলে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রশিদ ভাই, পুরনো কথা এখন এখানেই ছেড়ে দিন। যা হয়েছে তা একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যান। শস্য তো আবার ফলানো যায়, কিন্তু রশিদ ভাই, আজ যদি আপনার ঘর পুড়ে যেত তবে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। বশির চাচা ঠিকই বলেছিলেন, আমরা একে অপরের সাহারা। আসলে মানবতাই হলো সবথেকে বড় ধর্ম। সেই আগুন শুধু তাদের বাড়িই পোড়া থেকে বাঁচাল না, বরং তাদের মনের ভেতরে থাকা ঘৃণা আর হিংসেও পুড়িয়ে ছাই করে দিল। পরের দিন রশিদ নিজেই আমানুল্লাহর বাড়িতে গিয়ে বাগানের সেই আটকে থাকা বেড়ার কাজ নিজের হাতে শেষ করল। ছোট ভাই, আজ থেকে আমার মুরগি তোমার বাগানে আর কোনোদিন ক্ষতি করবে না, কিন্তু আমি আর আমার পরিবার রোজ তোমার খবর নিতে আর এই বাগানের শোভা দেখতে অবশ্য আসব। এই গল্প থেকে আমরা এই মূল্যবান শিক্ষা পাই যে প্রতিবেশীদের মধ্যে ছোটখাটো অশান্তি হতেই পারে, কিন্তু বিপদের সময় একে অপরের ঢাল হয়ে দাঁড়ানোই মানুষের আসল কর্তব্য। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, বরং ভালোবাসা আর সহানুভূতি দিয়েই জয় করা সম্ভব। নদীর ওপর সূর্যের হালকা আলো পড়ছে, জলের ওপর যেন সোনার জেল্লা। গ্রামে সকালের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বড় বোন জোয়ার বাড়িতে বরাবরের মতো চড়া গলা শোনা যাচ্ছে। ওরে সারা, মরা ঘোড়ার মতো আর কতক্ষণ ঘুমোবি? উঠ, দেখ আমি তোর বড়, যতদিন আমি বেঁচে আছি তোর আরাম করার কোনো অধিকার নেই। ছোট বোন সারা, যে এইমাত্র জেগেছে, চুপচাপ উঠে দাঁড়ালো। তার চোখে ভয় ছিল। তার স্বামী সাকেব, যে অসুখের কারণে খুব দুর্বল ছিল, পাশেই শুয়েছিল আর ভয়ে নিজের শালি জোয়াকে দেখতে লাগলো। আমার ছায়াতেই তোদের পেট ভরে। এই বাড়ি আমার নামে, এই ক্ষেতও আমার। এই বাড়ির একটা ইটের ওপর তোর কোনো অধিকার নেই সারা। মনে রাখিস, আমার মন যদি এত বড় না হতো তাহলে আজ তুই রাস্তায় ভিক্ষা মাগদলি। তোর যোগ্যতা কি? কখনো আয়নায় নিজের মুখ দেখেছিস? তুই তো আমার দয়ায় বেঁচে আছিস, যা আমি ভিক্ষার মতো তোর সামনে ফেলে দিই। জোয়া প্রতিদিন এইভাবেই তাকে অপমান করত। সারা চুপ থাকত, কখনো মুখ খোলেনি। তাদের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। জোয়াই তাকে মানুষ করেছিল, কিন্তু যত জোয়ার টাকা বাড়ল, তার মন পাথরের মতো শক্ত হয়ে গেল। জোয়ার স্বামী আরবাজও সারা আর তার অসুস্থ স্বামীকে নিজেদের বাড়িতে বোঝা মনে করত। আরে জোয়া, দেখো তো ওকে, বৃষ্টির সময় হয়ে আসছে আর এই রাজকুমারী এখনো এখানেই দাঁড়িয়ে আছে। নিজের এই আদরের বোনকে বলো যাতে তাড়াতাড়ি বাড়ির সামনের কাদা পরিষ্কার করে দেয়। পুরো গ্রামের রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে। যদি লোকে নোংরা দেখে তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে? লোকে বলবে এত বড় জমিদারের বাড়ির সামনে কাদা পড়ে আছে। ওর কি যায় আসে? ওকে তো শুধু বসে বসে খেতে হবে, তাতে আমাদের নাক কাটলে ওর কিছু যায় আসে না। ওকে বলো হাত পা চালাতে, নইলে কাদা ঘরের ভেতর ঢুকে আসবে। শুনলি তো সারা? যা, আগে বাড়ির সামনে রাস্তা পরিষ্কার কর। আর শোন, উনুন জ্বালানোর জন্য জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে আন। আমাকে ক্ষেত দেখতে যেতে হবে, সেখানেও অনেক কাজ আছে। সারা চুপচাপ বাইরে বেরিয়ে গেল। তার মন ভারাক্রান্ত ছিল। প্রতিদিন নিজের দিদি আর জামাইবাবুর কটু কথা তাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু তাও সে এটাই ভাবত যে দিদিই তো মানুষ করেছে, তাই বকাঝকা করার অধিকার তার আছে। আকাশে ঘন কালো মেঘ জমেছে। গ্রামের এক বৃদ্ধা বলছিলেন, আজ নদীর জল বাড়বে, ওপরওয়ালা সবাইকে রক্ষা করুক। আজ নদীর জল বাড়বে, ওপরওয়ালা সবাইকে রক্ষা করুক। জোয়া আর আরবাজ ক্ষেতের দিকে রওনা দিল। যাওয়ার সময় জোয়া সারাকে বলে গেল, শোন, যদি বৃষ্টি বাড়ে আর নদীর জল বাড়ির দিকে আসে, তাহলে সবার আগে আমার গরু ছাগলগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাবি। তোর ভাঙাচোরা জিনিস তো এমনিতেই আবর্জনা, কিন্তু আমার গরুগুলোর গায়ে একটা আঁচড় লাগলে লোকসান আমার হবে। ঠিক আছে আপা, আপনি যেমন বলবেন। আপনার প্রতিটি কথা আমার মাথায় তুলে রাখব। আর হ্যাঁ,
যদি খিদে পায় তাহলে সহ্য করিস, আগে বাড়ি এসে আমাকে আর আরবাজকে খেতে দিবি, তারপর তুই খাবি, বুঝেছিস? এই বলে জোয়া চলে গেল। এবার বৃষ্টি বাড়তে লাগলো। সারা তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার করলো আর ভিজে ভিজে কাঠ জোগাড় করতে বেরোলো। সে ওপরওয়ালার কাছে দোয়া চাইল। হে ওপরওয়ালা, এই তুফানি সবাইকে রক্ষা করো। আমার সব হারিয়ে গেলেও দিদির বাড়ি আর ধন সম্পদ যেন ঠিক থাকে। ওনার কাছে তো সব আছে, আমি যে কোনো জায়গায় মাথা গুজে নেব। তার সরলতা দেখে মনে হলো আকাশও কেঁদে উঠল। বৃষ্টি প্রবলভাবে শুরু হলো। জোয়া যখন ক্ষেত থেকে ফিরল, সে পুরোপুরি ভিজে গিয়েছিল আর রাগে কাঁপছিল। সে দেখল সারা কাঠ তো এনেছে, কিন্তু সেগুলো ভিজে, আর সারা নিজে ঠান্ডায় কাঁপছে। ও পদার্থ, যখন তখন ভিজে নাটক করিস। এই ভিজে কাঠ এনেছিস, এখন উনুন জ্বলবে কি করে? তুই কি কোনো কাজের আছিস? দিদি, বৃষ্টি খুব বেশি ছিল, শুকনো কাঠ পাওয়া যাচ্ছিল না, মাফ করে দাও। জোয়ার রাগ চরমে উঠল। সে জোরে একটা লাথি মারল সারার পেটে। সারা যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। তার অসুস্থ স্বামী সাকিব সারাকে বাঁচাতে এগিয়ে এলে জোয়া তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাদের ছোট ছেলে জায়েদ মায়ের অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে লাগল। বাস, আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আজ থেকে এই বাড়ি তোর নয়, বেরিয়ে যায় এখান থেকে। আমি তোর আর তোর এই রুগী স্বামীর জন্য একটা পয়সাও খরচ করব না। দূর হ আমার বাড়ি থেকে। দিদি, আল্লাহর দোহাই এমন করো না। বাইরে বন্যা আসছে, আমরা কোথায় যাব? আপনি ছাড়া আমাদের কেউ নেই। আমার ছোট বাচ্চা আর এই অসুস্থ মানুষটা কোথায় যাবে? আমরা রাস্তায় মরে যাব দিদি। যা সাজা দেবার দিন, কিন্তু এই তুফানে বাড়ি থেকে বের করে দেবেন না। যেখানে খুশি যা, নদীতে ডুবে মরলে মর, আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়ি আমার, আর এখানে শুধু আমার হুকুম চলবে। আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা এখন সারার চোখের জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। সে খুব কষ্টে উঠে দাঁড়ালো। তার ভেজা কাপড় শরীরের সাথে চিপকে যাচ্ছিল। সে তার অসুস্থ স্বামী এবং ছোট জায়েদকে কোলে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল, যেখানে সে সারা জীবন কাটিয়েছে। বাইরে বরফ শীতল হাওয়া বইছিল, আর কাদার মধ্যে তাদের পা ঢুকে যাচ্ছিল। অসুস্থ সাকিবের শরীর জ্বরে আর দুর্বলতায় কাঁপছিল। রাতের অন্ধকার চারিদিক গিলে খাচ্ছিল। গ্রামের লোক জানলা দিয়ে সব দেখছিল, কিন্তু জোয়ার দাপট আর রাগের ভয়ে কেউ তাদের আশ্রয় দেওয়ার সাহস পেল না। সারা ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল। নদীর ধারে একটা উঁচু ঢিবির ওপর একটা পুরনো বটগাছ ছিল, যার নিচে একটা ভাঙাচোরা ঝুপড়ি দাঁড়িয়েছিল। সারা তার স্বামীকে সেখানে বসালো এবং ভারাক্রান্ত মনে বলল, সাকিব, আজ রাতটা এখানেই থাকি। দেখো, এই ঝুপড়িটা হয়তো ভেঙে পড়েছে, কিন্তু আজ রাতের জন্য এটাই আমাদের প্রাসাদ। অন্তত আমাদের মাথার ওপর একটা ছাদ তো আছে। অপূর্বালা আমাদের অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন, আজকেও তিনিই আমাদের রক্ষা করবেন। আমার বিশ্বাস আমাদের দুঃখের দিন শেষ হবেই, শুধু আমাদের ধৈর্য হারানো চলবে না। সারা, আমরা কার কি ক্ষতি করেছিলাম? আমরা তো সবসময় দিদি আর দুলাভাইয়ের ভালোই চেয়েছিলাম। তাহলে ওনার মন এত পাথরের মতো কি করে হয়ে গেল? আপন মানুষের কাছে কি একটু খাবার আর থাকার জায়গা চাওয়া আমাদের অপরাধ ছিল? ওপরওয়ালাই জানেন আমাদের কপালে কি আছে। সাকিব, আপনি ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে আমি শক্তি পাবো কোত্থেকে? দেখো, জায়েদ ঠান্ডায় নীল হয়ে যাচ্ছে। আমি একটু গ্রামের শেষ মাথায় যাই, সেখানে কিছু শুকনো খড় আর পুরনো বস্তা পড়েছিল, সেগুলো নিয়ে আসি। দেখে নিও, এই তুফানি রাতেই আমরা আমাদের ছোট ঘর সাজিয়ে নেব। সারা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে সেই ঘন অন্ধকারে বেরিয়ে পড়ল। সাকিব তার ছেলেকে বুকে জড়িয়ে বসে রইল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু সেই গৃহহীন পরিবারটি ওখান থেকেই নতুন জীবন শুরু করার শপথ নিয়েছিল। বৃষ্টির থামার কোনো লক্ষণ ছিল না। ছোট জায়েদ খিদের জ্বালায় কাঁদতে শুরু করল। সাকিবের অসুস্থতা আর নিরুপায় অবস্থা দেখে সারার বুক ফেটে যাচ্ছিল। সে গ্রামের বাইরে আবর্জনার স্তূপের কাছে পৌঁছল।
সেখানে লোকেদের ফেলে দেওয়া কিছু পচা সবজি পড়েছিল। সারা কাঁপা কাঁপা হাতে ওখান থেকে দুটো আলু আর কয়েকটা বেগুন তুলে নিল, যা আধ পচা ছিল, কিন্তু তার জন্য তখন ওটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় খাবার। হে আমার মালিক, তুমিই রক্ষাকর্তা, তুমিই রিজিকদাতা, অন্নদাতা। ফেরার পথে কনকনে হাওয়া তার ভেজা শরীরে সূচের মতো বিঁধছিল। হঠাৎ এমন জোরে বিদ্যুৎ চমকালো যে মনে হলো আকাশ ফেটে পড়েছে। সারা কোনো মতে ঝুপড়িতে পৌঁছল। সাকিব দরজার জায়গায় লাগানো ছেঁড়া বস্তাটা সরিয়ে তাকে ভেতরে টেনে নিল। সারা, তুমি এত ভিজে গেলে কেন? দেখো, তোমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি এই অসুস্থ শরীর নিয়ে বাচ্চার দেখাশোনা কি করে করব? আমার খুব ভয় লাগছে। সাকিব, আপনি ঘাবড়াবেন না। এই অঝোর বৃষ্টিতে আগুন তো জ্বালানো যাবে না, কিন্তু দেখো, আমি এই কয়েকটা সবজি এনেছি। এগুলো কাঁচা হলেও খেলে আপনার আর জায়েদের একটু শক্তি হবে। আমি ঠিক আছি, আমার খিদে নেই, শুধু আপনারা খেয়ে নিন। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। তখনই হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এলো এবং ঝুপড়ির অর্ধেক ছাদ উড়ে গেল। ঠান্ডা জল সরাসরি তাদের গায়ে পড়তে লাগলো। জায়েদ ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। চারিদিকে অন্ধকার, ভয়ানক বজ্রপাত, আর সেই নির্জন ঝুপড়িতে 3টে অসহায় মানুষ। হে ওপরওয়ালা, তুমিই মালিক। আজ আমাদের কাছে না ঘর আছে না ঠিকানা, শুধু তোমার নাম সম্বল করে বেঁচে আছি। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দাও, কিন্তু আমার এই মাসুম বাচ্চা আর অসুস্থ স্বামীকে বাঁচাও। তুমিই আমাদের শেষ ভরসা। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল, যেন তাকে সামনের আরও বড় কঠিন লড়াইয়ের জন্য তৈরি করছিল। টানা 3 দিন ধরে বন্যার মতো অবস্থা ছিল। নদীর জল কুল ছাপিয়ে বইতে শুরু করেছিল। ঝুপড়ির মাটির দেওয়াল গলতে শুরু করেছিল। সাকিবের জ্বর আরও বেড়ে গেল এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সারা, এখন কি হবে? দেখো জায়েদের অবস্থা, ওর খুব জ্বর, ওর জন্য 2 ফোঁটা দুধ পর্যন্ত নেই। আমরা কতদিন এভাবে কিলেতিলে মরব? সাকিব, আমি দিদির কাছে যাব। যাই হোক না কেন, আপনার আর বাচ্চার জান তো বাঁচাতে হবে। আমি ওনার কাছে শুধু একটু দুধ আর ওষুধের জন্য হাত পাতব। হয়তো জায়েদের অবস্থা দেখে দিদির মনটা একটু গলবে। সারা, যদি তোমার দিদি তোমার বাবা মার সম্পত্তির অংশ তোমাকে দিত, তবে আজ আমাদেরও একটা পাকা বাড়ি থাকতো। ওনারা তোমাকে পালন করেছেন ঠিকই, কিন্তু তার বদলে তোমার হকের জমিটা হাতিয়ে নিয়েছেন। তুমি কোনোদিন নিজের অংশ কেন চাইলে না? সাকিব, ছোটবেলায় দিদি আমাকে আশ্রয় দিয়েছিলেন। সেই উপকারের বদলে তিনি যদি আমার জমিটা রেখেও নেন, তাতে আমার আক্ষেপ নেই। আমি আমার দিদির সাথে লড়াই করে হক আদায় করতে চাইনি। ওপরবেলা যা চেয়েছেন তাই হয়েছে, কিন্তু আজ আপনাদের জন্য আমাকে ওনার সামনে হাত পাততেই হবে। সারার মনে তখনও একটা আশা বাকি ছিল। সে প্রবল বৃষ্টি আর ঝড়ের মধ্যেই রাতে আবার বেরোলো। রাস্তার জমা জল আর বিদ্যুতের গর্জন চারপাশকে আরও ভয়ানক করে তুলেছিল। পিচ্ছিল রাস্তায় আছাড় খেয়েও সে হার মানিল না, কারণ তার মনে ছিল অসুস্থ স্বামী আর তড়পাতে থাকা সন্তানের মুখ। সে দিদি জোয়ার বাড়িতে পৌঁছালো। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে হাসাহাসি আর আড্ডার শব্দ আসছিল। সারা কাঁপা কাঁপা হাতে দরজায় ধাক্কা দিল। দিদি, ও দিদি, আল্লাহর দোহাই, একবার দরজাটা খোলো। ভেতরে জোয়া তার স্বামী আরবাজের সাথে বসে গরম চা খাচ্ছিল। এই তুফানের রাতে আবার কে এলো? দিনভর খাটাখাটনির পর একটু শান্তিতে বসারও উপায় নেই। সব সময় কোনো না কোনো বিপদ দরজায় এসে দাঁড়ায়। এত রাতে কে আসবে? আর কেউ যদি বাইরে ভিজেও মরে তাতে আমাদের কি? সবাইকে কি আমাদের বাড়িটাই দেখতে হয়? বলে দাও যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে, আমাদের বিরক্ত না করতে। জোয়া উঠে গিয়ে ঝটকা দিয়ে দরজা খুলল। সামনে ভেজা অবস্থায় সারাকে দেখে তার ভ্রু কুঁচকে গেল। কেন এসেছিস এখানে? এই অসময় তোর কি চাই? দিন হোক বা রাত, সবসময় কি ভিক্ষা চাইতে চলে আসবি? বল, কি হয়েছে? হাত জোর করে বলছি দিদি, জায়েদের খুব জ্বর, আর সাকিবের অবস্থাও খুব খারাপ। 3 দিন ধরে সবাই বৃষ্টিতে ভিজছি। বাচ্চার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর পেটে একটু খাবার নেই।
দিদি, আমাদের ঝুপড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একটুখানি দুধ দাও দিদি, আমার বাচ্চাটা মরে যাবে দিদি, দয়া করো। জোয়া, দেখো দেখো, আবার এসেছে ভিক্ষা নিতে। অপদার্থ কোথাকার! কাজকাম তো নিজে আর ওর রুগী স্বামী পারে না, শুধু আমাদের দরজায় হাত পাততে জানে। সরো তো, আমাদের কাছে ফালতু কিছু নেই, বুঝেছো? শুনলি তো সারা? আর শোন, ওপরওয়ালার নাম করে বারবার এখানে আসবি না। যে নিজের স্বামী আর বাচ্চার পেট চালাতে পারে না, তার মরে যাওয়াই ভালো। যা এখান থেকে, আমাদের মাথা খাস না। দিদি, একবার জায়েদকে অন্তত দেখো, ও তো ছোট, ও মরে যাবে তো। মরলে মরুক, আমার কি? তুই বাঁচলি কি মরলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা এখান থেকে, আর কোনোদিন আমার দরজায় পা রাখবি না, নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। যা, যেখানে খুশি গিয়ে মর। বৃষ্টির জল সারার চোখের জলের সাথে মিলে এক হয়ে গেল। সে ভাঙা মনে খালি হাতে ফিরে চলল। পথে সে এক দুজন প্রতিবেশীর কাছে সাহায্য চাইল, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিল। কেউ বলল, তোর নিজের দিদি যখন তোকে তাড়িয়ে দিল, আমরা কেন সাহায্য করব? যা এখান থেকে। শেষমেশ সে আবার সেই নদীর ধারের ঝুপড়ির দিকে ফিরতে লাগল। পথে গ্রামের শেষে একটা পুরনো বটগাছের নিচে সে একজন ভোকের বাবাকে দেখল। তার জামা কাপড় ছেঁড়া, দাড়ি ভেজা, আর তিনি ঠান্ডায় থর থর করে কাঁপছিলেন। বাবা, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এই বৃষ্টিতে ভিজে আপনার শরীর খারাপ হবে। চলুন কোথাও ছাউনির নিচে বসুন। বাবা, কিছু বলুন। মা কয়েকদিন ধরে কিছু খাইনি। গ্রামে গিয়েছিলাম, কেউ এক টুকরো খাবারও দিল না। মানুষের মন মনে হয় মরে গেছে। আজ মনে হয় আমার শেষ রাত। সারার চোখ ফেটে জল এলো। সেই দুটো আধা পচা আলু বের করল, যা সে জায়েদ আর সাকিবের জন্য অনেক কষ্টে জোগাড় করেছিল। কিন্তু ফকিরের অবস্থা দেখে তার মন গলে গেল। সে আলু দুটো ফকির বাবার হাতে দিয়ে দিল। মা, তুই আজ এক ক্ষুধার্ত মানুষের দোয়া নিলি। মানুষ তো আপনজনের মুখ থেকে খাবার কেড়ে নেয়, আর তুই নিজের বাচ্চার খাবার আমাকে দিয়ে দিলি। উপরওয়ালা তোকে অনেক দেবেন। বাবা, আমার কপালে দেওয়ার মতো কিছুই নেই। আমি নিজেই এক মুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। বাবা, আমার কাছে যদি কিছু থাকতো, আমি আপনাকে দিতাম। মা, আমি তোকে দোয়া দিচ্ছি। বল, তোর কি চাই? আমার কাছে দেওয়ার মতো টাকা নেই ঠিকই, কিন্তু ফকিরের দোয়া ওপরওয়ালা কবুল করেন। মাগ মাগ, কি চাস তুই? বাবা, আপনি আর কি দেবেন? কিন্তু যদি সত্যি কিছু চাইতে পারি, তবে একটা পাকা বাড়ি চাইতাম। এমন একটা বাড়ি যার ছাদ দিয়ে জল পড়বে না, যেখানে আমার বাচ্চা আর আমার অসুস্থ স্বামী ঠান্ডায় কাঁপবে না। শুধু একটা পাকা বাড়ি, এটাই আমার স্বপ্ন। যা মা, তুই যা চেয়েছিস তা তুই পাবি। তুই আজ এক ফকিরের পেট ভরেছিস। তোর স্বপ্ন অপূর্ণ থাকবে না। ওপরওয়ালা তোর এই দোয়া কবুল করবেন। যা মা, তোর দুঃখের দিন শেষ হবে। সারা ভাবল, ফকির বাবা হয়তো খিদের জ্বালায় এই কথাগুলো বলছেন। সে চুপচাপ এগিয়ে চলল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল যে নিজে অভাবী হয়েও সে অন্য একজনের সাহায্য করেছে। যখন সে নদীর ধারে সেই ঝুপড়ির কাছে পৌঁছাল, তখন তার চোখ কপালে উঠল। যেখানে সে একটা ভাঙাচোরা ঝুপড়ি রেখে গিয়েছিল, সেখানে এখন একটা সুন্দর পাকা বাড়ি দাঁড়িয়ে আছে। শক্ত ইটের দেওয়াল, মজবুত ছাদ, আর সামনে একটা বারান্দা। তার অসুস্থ স্বামী সাকিব এখন একটা পরিষ্কার বিছানায় বসে আছে। তার মুখ উজ্জ্বল দেখাচ্ছে, আর জায়েদ পাশে খেলা করছে। সারাকে দেখে সাকিব অবাক হয়ে বলল,
সারা, দেখো এই অলৌকিক কাণ্ড। এই বাড়ি কোত্থেকে এলো? তুমি যখন গিয়েছিলে তখন তো সব ভেঙে পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকলো, আর তারপরেই বাড়িটা ঠিক হয়ে গেল। মনে হচ্ছে ওপরওয়ালার ফেরেশতারা এটা বানিয়ে দিয়েছে। আমার অসুখও যেন উধাও হয়ে গেছে। আমি এখন একদম সুস্থ বোধ করছি। সাকিব, আজ পথে আমার এক ফকির বাবার সাথে দেখা হয়েছিল। আমি আমার খাবারটুকু ওনাকে দিয়েছিলাম, আর তিনি আমাকে দোয়া করেছিলেন। এটা ওনার দোয়ারই ফল। উপরওয়ালা আমাদের ডাক শুনেছেন। সেই রাতে প্রথমবার সারা, সাকিব আর জায়েদ একটা পাকা আর নিরাপদ ছাদের নিচে বসে উপরওয়ালার শুকরিয়া আদায় করল। বাইরে তুফান ছিল, কিন্তু তাদের বাড়ির ভেতর ছিল শান্তি। পরের দিন সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে নদীর ধারে থাকা সারার ভাগ্য রাতারাতি বদলে গেছে। এই কথা যখন বড় বোন জোয়া আর তার স্বামী আরবাজের কানে গেল, তারা অবাক হয়ে গেল। তারা বাড়ির বাইরে বসেছিল। তখনই এক প্রতিবেশী মহিলা এসে বলল, জোয়া ভাবি, শুনেছ? সারার পাকা বাড়ি হয়ে গেছে। এক ফকিরের দোয়ায় সব বদলে গেছে। এখন ওরা কত সুখে আছে। এটা শুনেই জোয়ার মুখ হিংসে কালো হয়ে গেল। সে আরবাজের দিকে তাকিয়ে বলল, শুনেছ যে সারাকে আমরা ধাক্কা দিয়ে বের করে দিলাম? সে আজ অট্টালিকায় থাকে। যদি ওই ফকিরকে কিছু দিলে ভাগ্য বদলায়, তবে আমরা কেন পিছিয়ে থাকব? আমরা ওনাকে খুঁজি। আমাদের আরো ধন সম্পদ চাই। হ্যাঁ, চলো আমরাও ওনাকে কিছু দেব, আর বদলে আমাদের ব্যবসা আর অনেক সোনার গয়না চেয়ে নেব। পরের দিন সকালে জোয়া আর আরবাজ সেই ফকির বাবাকে খুঁজতে বেরোলো। তারা কাদা আর জল মারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো। তারা সেই বটগাছের নিচে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ফকির বাবাকে কোথাও দেখতে পেল না। যখন তারা গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, তখন তিনি হেসেই বললেন, আরে জোয়া, তোমরা ওই ফকিরের দেখা পাবে না। ওই ফেরেশতারা শুধু তাদেরই দেখা দেন যাদের মন পরিষ্কার থাকে। ও পরওয়ালা সব দেখেন যে কার মন কেমন। ফকিরের দোয়া কেনা যায় না, ওটা অর্জন করতে হয়। তোমাদের মতো হিংসুটে লোক ওনার কাছে যাওয়ার যোগ্যই ন। 3 দিন ধরে খোঁজাখুঁজি করে তারা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। সব তোমার জন্য হলো আরবাজ। তুমি যদি আমায় উস্কে না দিতে, আর আমি যদি আমার নিজের বোনকে ঘরছাড়া না করতাম, তবে আজ এই অপমান হতো না। এখন গ্রাম শুদ্ধ লোক আমাদের ছিছি করবে, আর সারার সম্মান বাড়বে। আমরা বড় পাপ করেছি। আমার জন্য? তুমি তো ওকে দুচক্ষে দেখতে পারতে না। তুমি তো বলেছিলে ওকে আর বাড়িতে রাখবে না। এখনো বড়লোক হয়ে গেছে বলে সব দোষ আমার? সত্যি তো এই যে তোমার মনে তোমার বোনের জন্য কোনো ভালোবাসাই ছিল না। জোয়া আর আরবাজের অহংকার ধুলোয় মিশে গেল। তারা বুঝতে পারল যে অনেক টাকা থাকলেও তারা ভেতরে ভেতরে কত গরিব। অন্যদিকে সারা তার নতুন বাড়িতে অনেক সুখে ছিল। সে প্রতিদিন উপরওয়ালার কাছে প্রার্থনা করত, হে আমার মালিক, তুমি আমায় না চাইতেই অনেক দিয়েছ। এখন আমার জীবন মানুষের সেবা আর তোমার ইবাদতেই কাটবে। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল, কিন্তু সারার মনে এখন আর কোনো ভয় ছিল না। এখন তাদের মাথার ওপর ছাদ আছে, মনে শান্তি আছে, আর সেই সম্মান আছে যা জোয়ার অনেক সম্পদ থাকা সত্ত্বেও ছিল না। বলে না, লোভ মানুষের মন পুড়িয়ে দেয়, কিন্তু ধৈর্য আর সততার ফল ওপরওয়ালা সবসময় মিষ্টিই দেন।